এই বাজেটে তরুণদের কোনো অংশ সরকার দিবে না। সরকার চায় তরুণরা হলো গাড়ির পিছনে ঘুরুক। যেটা একটু আগে একজন বক্তা বলেছেন, বাংলাদেশের যে দক্ষ জনশক্তিকে যদি রূপান্তর করে, তাহলে তো মাঠে মিছিলে গিয়ে এই ধরনের অভুক্ত, এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠী হলে সরকার খুঁজে পাবে না। তো সরকার যদি খুঁজে না পায়, তাহলে আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটির একটা প্রবলেম, যেটা আমরা বলে থাকি, তরুণরা যদি স্কিল না হয়, একজনের হাতে একটা বই ধরায় দিবে, যাও তুমি একটা কাউকে মেরে আসো, যাও এনসিপি অফিসের সামনে একটা ককটেল মেরে আসো, তোমাকে হলে 500 টাকা দেওয়া হবে। এ দেখেছেন কয়েকদিন আগে আমাদের অফিসের সামনে শুধু ককটেল মারে। এগুলো তরুণরা মারে, এবং যেখানে আমরা সিসি ক্যামেরা ধরতে পেরেছি অনেকে যুবক ছিল, এই যুবকদের যদি সে চাকরি থাকতো, তাহলে তো ওরা হাতে টাকা দিয়ে বলতে পারতো না, যাও তুমি একটা ককটেল মেরে আসো। তো বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি দেখবেন, এই সময়গুলোতে আপনি বিএনপি যখন প্রোগ্রাম করতো, তখনও হলো এই যে অফিসের সামনে তখন ককটেল মারতো। আওয়ামী লীগের সন্ত্রাসী গুন্ডা বাহিনী, তারা মানুষকে টাকা দিয়ে সে কাজগুলো করিয়েছে। এই সরকার যদি তরুণদের কোনো ব্যবস্থা করতে না পারে, চাকরির ব্যবস্থা করতে না পারে, কর্মসংস্থান থেকে শুরু করে যথাযথ একটি পলিসির মাধ্যমে বাংলাদেশকে নতুন ভাবে রূপান্তর করতে না পারে, এই তরুণরা কিন্তু আবার হলে সরকার দেশ সবার জন্য একটা বোঝা হয়ে যাবে। যে জিনিসটা সত্যি, জাপানে যেমন পারমাণবিক বোমা অনেকে বিদ্যুৎ উৎপাদন করে, আবার হলো জাপানের অবস্থা দেখেছেন কি হয়েছে। শক্তিকে ভালো কাজে ব্যবহার করা যায়, খারাপ ভাবে ব্যবহার করা যায়। এই সরকার হলো উদ্যোগ নিয়েছে শক্তিকে হলো খারাপ ভাবে ব্যবহার করবে। তো আমাদের জায়গা থেকে আমরা সরকারকে হলো কনস্ট্রাকটিভ ভাবে পরামর্শ দিতে চাই। সরকার এমন একটা ভাব নিয়েছে যেগুলো আমি কারো কথা শুনবো না, আমি 200 সিট পেয়েছি। মানুষ তো আপনাদেরকে 200 সিটে এই জন্য বসিয়েছে, একটু অনেক উপরে উঠানোর চেষ্টা করেন আমাদের সমস্যা নয়টা কেড়ে নেওয়ার জন্য। জনগণ কিন্তু ইলেকশনের পরে এই বিএনপি সরকারের নয়টা কেড়ে নিয়ে গিয়েছে। এখন সরকার গাছের উপর থেকে চলে যাচ্ছে, আরে ভাই আমি সবাইকে নিয়ে কাজ করবো, এই আসবি তোকে মারবো ধরবো, এই ধরনের পাগলের যে প্রলাপ গুলো সরকার গাছের উপর থেকে বসে বসে বলছে, আমরা জনগণ বলছি মই দিব যদি আপনি সংস্কার বাস্তবায়ন করেন, মই দিব যদি আপনি হলো বাংলাদেশের বিচার বাস্তবায়ন করেন, মই দিব যদি বাজেটের মধ্যে যে তরুণরা নেমে এসেছিল রাস্তায় বৈষম্যের বিরুদ্ধে কর্মসংস্থানের জন্য সেই তরুণদের যদি ব্যবস্থা করেন, তাহলে আপনাকে মই দেওয়া হবে। আর যদি আপনারা এটা না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল সেই পরিণতি হবে। অনেকেই জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের যে পরিণতি, বিএনপির পরিণতি, সেই পরিণতি কেন হবে? কেন হবে? কারণ আওয়ামী লীগের যে সিস্টেমের কারণে পরিণত হয়েছিল, সেই সিস্টেমে যদি আপনিও থাকেন, সেই সিস্টেমটা তরুণ প্রজন্ম ভাঙতে চায়। তো যখন আপনি গাছের উপরে থাকবেন, আর গাছের নিচে হলে গাছ কাটা হবে, সেই গাছ যখন পড়বে আপনিও তো একসাথে পড়ে যাবেন, নাকি আপনার কাছে তো এমন কোনো যন্ত্র বিশেষ নাই, আপনিও আকাশের দিকে উড়ে যাবেন। তো আমাদের বড় একটা ন্যাশনাল সিকিউরিটির জায়গা যেটা আছে বর্তমানে, এই তরুণদেরকে সঠিকভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে, বাহিরে তাদের অংশগ্রহণ রাখতে হবে, এবং এই তরুণদেরকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যবহার করতে হবে। সর্ব জায়গায় সীমান্ত, আমি গতকাল সীমান্ত গিয়েছিলাম, তারা খোঁজ পেয়ে হলো 10টা পরিবার, এক পরিবারে 10 জন মানুষ, আবার দিয়েছে, তাদেরকে নিয়ে গিয়েছে ইন্ডিয়া। আবার আজকে শুনলাম আবার সর্ব জায়গায় হলো বাংলাদেশে রেখে তারা গোলমালগুলো পালিয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল রেকর্ড আছে, আন্তর্জাতিক আইন আছে, সে আইনে কথা বলবে। ঠিক আছে, যদি কেউ বাংলাদেশ থেকে অবৈধভাবে গিয়ে থাকে, আইনের মাধ্যমে সরকারের নির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে তারা আসবে, সমস্যা নেই তো। কিন্তু আপনি যে মানুষটা দীর্ঘদিন ধরে ভারতে ছিল, শুধুমাত্র তার একটা পরিচয় মুসলমান হওয়ার কারণে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে আপনি তাকে ট্যাগলাইন করলেন যে তুমি মুসলিম, তুমি বাংলাদেশি, তুমি অবৈধ বাংলাদেশি, তোমাকে আমি সীমান্তের ওপারে রেখে চলে আসবো। এটা দক্ষিণ এশিয়াতে নতুন ধরনের একটা এথনিক ক্লিনজিং যেভাবে রোহিঙ্গাদের উপরে চালানো হয়েছে, এইভাবে হলো চালানো শুরু হচ্ছে। অনেকেই বলেন যে বাংলাদেশের এই জায়গায় আমরা এই দফা রফা স্বার্থন্বেষী করে ফেলেছিলাম। আমাদের যারা পূর্বপুরুষ এই দফা রফা আমরা স্বার্থন্বেষী করে এসেছি, এবং স্বার্থন্বেষী যখন আমরা বলেছিলাম যারা এখানে এই ভারত উপমহাদেশে আমরা একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছিলাম, কিন্তু আপনারা বললেন তুমি মুসলিম হওয়ার কারণে আমার সাথে মিশতে পারবে না, তুমি মুসলিম হওয়ার কারণে এই রাজ্যে তোমার অধিকার নাই। আপনারা আমাদের উপরে যথেষ্ট নীতিবান চালিয়েছিলেন। আমরা বলেছিলাম আসেন ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করি। সেই কবি নজরুল থেকে শুরু করে অসংখ্য কবি বলেছিলেন যে একই বৃত্তে আমরা
দিদি কুসুম, হিন্দু মুসলমান। তো হিন্দু মুসলমান তো আমরা একসাথে আছি। আমাদের এই জাতীয় কবি, আমরা এই বার্তা অনেক আগে দিয়েছিলাম। বাংলাদেশের হিন্দুদেরকে আমরা যখন কেউ অ্যাটাক করে, আমরা সেখানে গিয়ে হলো তাদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। কোন জায়গায় আমরা ফিল করি না ক্লাসে বসে ও হিন্দু ও মুসলমান, আমরা এই ধরনের কোন কর্মনীতি আমরা হলো কখনোই নিজেদের মধ্যে অনুভূতি সৃষ্টি হয় নাই। আজকে যেটা হচ্ছে ভারতে মুসলমানদের উপরে তারা অত্যাচারের স্টিল রোলার চালিয়ে তাদেরকে সীমান্তে পাঠিয়ে অবৈধ বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি যেমন ক্ষতিগ্রস্ত করছে, তেমনি ভাবে এই দিল্লির সাথে ন্যারেটিভ মিলিয়ে, বক্তব্য মিলিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যারা সীমান্তের মানুষগুলা রয়েছে সেখানেও তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। অলরেডি আমাদের মুখপাত্র এই বিষয়ে গতকালকে স্টেটমেন্ট দিয়েছে এবং আগের দিনে দিয়েছে। উনি বর্ডার পুলিং সম্পর্কে যে বক্তব্যটা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা একটা কারণ হলো জ্ঞানহীন বক্তব্য। অনেকে বলেছেন আমাকে এই শব্দটা ব্যবহার না করতে, আমি ব্যবহার বক্তব্যটা বলবো এই জন্য, কারণ উনি একটা আইনের ছাত্র। ইন্টারন্যাশনাল বাউন্ডারিতে এনফোর্সমেন্ট এজেন্সি যদি কাউকে হত্যা করে তাহলে সেটা অবশ্যই বর্ডার ক্লিন হবে। তবে সেখানে কথা রয়েছে যে আপনি কাউকে হত্যা করলেন এবং সেখানে নিজস্ব টেরিটরিতে যদি কেউ ইলিগাল বা অন্য কোনো অ্যাক্টিভিটিস এর কারণে কোনো কারণে ধরা খায়, সেটা সেই দেশের আইন বিচার করবে। কিন্তু যাদেরকে হত্যা করা হচ্ছে এটা তো ইন্ডিয়ান বাহিনী বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে হত্যা করতেছে। তো সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের মাধ্যমে যে ভারতীয় বয়ান আছে দক্ষিণ এশিয়াতে গেরুয়া পতাকা পুরা অখণ্ড ভারতের, সে অখণ্ড ভারতের যে বক্তব্য সেটা আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে আমরা শুনলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি।